তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আজকে লাইভ ক্লাসে আবার। অলরেডি ক্লাসে দেখা যাচ্ছে তনয় ধর প্রেজেন্ট, নাফিসা আলম প্রেজেন্ট। তনয় ধর গতকালকে ক্লাসে ছিলে না মনে হয়। রেকর্ড ক্লাসটা কি দেখেছিলে? তো যারা আছো তারা সবাই জয়েন করো, বাকিরা যারা আছো। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাক্যতত্ত্ব কি, বাক্য কাকে বলে। হ্যাঁ, এবং আরো অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছি। কাকে বলে, বাক্যের সাধারণ তিনটা গুণ কি কি, বাক্যের উদ্দেশ্য কি, বিধেয় কি, এবং বাক্যের পদক্রম, প্রকারভেদ। হ্যাঁ, আহ অর্থ অনুসারে প্রকারভেদ, গঠন অনুসারে প্রকারভেদ, অর্থ অনুসারে কি কি প্রকার আছে সেগুলো আলোচনা করেছি সরল বাক্য কি, সরল বাক্যের উদাহরণ। তারপর আলোচনা করেছি মিশ্র বাক্য বা জটিল বাক্য কি, সেগুলোর উদাহরণ আলোচনা করেছি। আলোচনা করেছি যৌগিক বাক্য কি, সেগুলোর উদাহরণ আমরা আলোচনা করেছি। তো আমরা আজকে তারপরে আমাদের যে অংশটা আলোচনা করা হয়নি সেটি ছিল যে আহ, অর্থ অনুযায়ী বাক্যের প্রকারভেদ যেগুলো ছিল সেগুলোকে আমরা আজকে আলোচনা করব। তো আগে আমাদের এই, প্রথমে এই উদাহরণগুলো একটু দেখি। এই উদাহরণগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা অস্তিবাচক বা নেতিবাচক বাক্য রূপান্তর, এগুলো আমরা পরে রূপান্তর করব। আমরা আগে এই বিষয়গুলো আগে চিনতে হবে, আমাদের মনে রাখতে হবে সব সময়। আমাদের বাক্য রূপান্তর তখনই আমরা ভালো করে করতে পারবো যখন আমরা বাক্যগুলোকে আগে ভালো বাক্যগুলোকে আগে ভালো করে চিনবো। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি কিছু বিবৃতিমূলক বাক্য দেয়া আছে। বিবৃতিমূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। তো বিবৃতিমূলক বাক্য বলতে আমরা কি বুঝি? কোনো কিছুর বর্ণনা দেয়া হয় যখন, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। কোনো কোনো বইতে এটাকে নির্দেশ সূচক বাক্য লেখা হয়েছে, দুটোই সঠিক। ওকে। তো যাই হোক, এই বিবৃতিমূলক বাক্য বা নির্দেশসূচক বাক্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো অস্তিবাচক আর একটি হলো নেতিবাচক। নেতিবাচক মানে কি? নেতিবাচক মানে হলো এখানে একটা ন জাতীয় শব্দ থাকবে। তোমরা একটু খেয়াল করো, এই দন্ত্য ন দিয়ে কোনো শব্দ থাকবে, যেমন ধরো না থাকতে পারে, নাই থাকতে পারে, নয় থাকতে পারে, হ্যাঁ, নি থাকতে পারে, হ্যাঁ, নি থাকতে পারে, অথবা তোমার এই নই থাকতে পারে। ওকে। যেমন মনে করো আবার আরেকটা থাকতে পারে, নেই থাকতে পারে। এই যে এই শব্দগুলো, এই না, নাই, নয়, নি, যেমন করিনি, আমি এটা খাই না, আমি ওখানে যাই নাই, এই ছেলেটি ভালো নয়, হ্যাঁ, আমি কাজটা করিনি, আমি নই, হ্যাঁ, বাবা এখানে নেই। এই যে এগুলো সবগুলো হচ্ছে নজাতীয় বা নবাচক, নাবাচক শব্দ, ঠিক আছে? তো এই বাক্যে যদি আমার এই শব্দগুলো থাকে তাহলে সেটা হবে নেতিবাচক শব্দ। ওকে। আর নাবাচক না থাকলে সেগুলো সবগুলো হবে কি? অস্তিবাচক শব্দ। বুঝা গেছে? যেমন ধরো ছেলেটি ভালো, দেখো ছেলেটি সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে এখানে, তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়েছে? আমার বিবৃতিমূলক বাক্যে। আবার এখানে এই বাক্যটাতে কোনো না নজাতীয় শব্দ নাই, তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়েছে? অস্তিবাচক শব্দে পড়েছে। আবার দেখো মেয়েটি অলস নয়, এই যে নয় কথাটা এসেছে, এটা মেয়েটি সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে, তাহলে প্রথমে এসেছে আমার বিবৃতিমূলক বাক্যে। এরপরে আবার বিবৃতিমূলক কোন ক্যাটাগরিতে পড়েছে? যেহেতু এখানে একটা নয় আছে, তাহলে এটা নেতিবাচক ক্যাটাগরিতে পড়ে গেছে। ওকে। তো আমাদের এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিতে হবে, অস্তিবাচক এবং নেতিবাচক। পরীক্ষাতে কিন্তু অস্তিবাচক ও নেতিবাচক প্রশ্ন একটা না একটা থাকবেই। হ্যাঁ, তাই আমাদেরকে ওভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
তো যারা যারা ক্লাসে জয়েন করেছো তারা ক্লাসের জয়েনিয়াতে প্রেজেন্টের ইয়েটা লিখো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কে কে ক্লাস করেছো কে কে ক্লাস করোনি। ওকে। তো এর ভিতরে ইমে চিং আসছে, নীলুফা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হুম। তো এরপরে যেটা আসে সেটি হলো যে আমাদের বিবৃতিমূলক বাক্যের পরে আসে প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য কি? প্রশ্নবোধক বাক্যে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই প্রশ্নবোধক কোনো শব্দ থাকবে। আমার কি থাকতে হবে প্রশ্নবোধক বাক্যে? এই প্রশ্নবোধক বাক্যে আমাদের অবশ্যই একটা কি থাকতে হবে, প্রশ্নবোধক কোনো শব্দ থাকতে হবে। প্রশ্নবোধক শব্দগুলো কি কি? এই প্রশ্নবোধক শব্দগুলো হচ্ছে এগুলো দেখো, কে, কি, কি, কখন, কোথায়, কিভাবে, কারা, কেন, এইগুলো হচ্ছে সবগুলো আমার প্রশ্নবোধক শব্দ। এই প্রশ্নবোধক শব্দ আমার থাকতে হবে, তাহলে আমার দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক শব্দ এবং প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই আমার থাকতে হবে, তাহলে সেটা কি হবে, প্রশ্নবোধক বাক্য হবে। তো প্রশ্নবোধক বাক্য দিয়ে কি করা হয়, কোনো প্রশ্ন করা হয়। যেমন ধরো এখানে, আমাদের কি চাকরি হবে না, সে কি এখনো ভিক্ষা করে, বা তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, তোমার আহ, জীবনের লক্ষ্য কি, এগুলো সবগুলো হচ্ছে আমার প্রশ্নবোধক বাক্যের ক্যাটাগরিতে পড়ে। যেগুলোতে কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো আমরা পরে আলোচনা করব, আগে আমাদের ধরনটা বুঝতে হবে। বারবার আমি বলছি, বাক্য রূপান্তরের আসল জিনিস হচ্ছে তোমাকে বাক্যের ধরনটা বুঝতে হবে। তুমি যদি বাক্যের ধরনটা বুঝতে পারো, তাহলে তুমি সহজেই কি করতে পারবে, বলতে পারবে, পরিবর্তন করতে পারবে। তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেয় যে নিম্নের কোনটি সরল বাক্য, নিম্নের কোনটি অস্তিবাচক বাক্য, হ্যাঁ, নিম্নের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য, এরকম করে তোমাদের নানা ধরনের প্রশ্ন করে থাকে। তো যাই হোক, আমাদের এই যে অনুজ্ঞাবাচক শব্দ, অনুজ্ঞা বাক্য, সরি, অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞা মানে কি, কোনো আদেশ, নির্দেশ, উপদেশ, হ্যাঁ, আদেশ, নির্দেশ অথবা কি উপদেশ বোঝাতে আমাদের কি অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহার করা হয়। যেমন করে, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, তাহলে এখানে এটা কি প্রকাশ পাচ্ছে, এখানে এটা এই যে অনুরোধ প্রকাশ পাচ্ছে। এখানে আদেশ, নির্দেশ, উপদেশ, আরেকটা জিনিস কি হতে পারে, অনুরোধ হতে পারে। রৌদ্রে দৌড়াবে না, তাহলে এটা কি উপদেশের ভিতরে পড়ে যায়। মিথ্যা কথা বলবে না, এটা উপদেশের ভিতরে পড়ে যায়। তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, তখন এটা কিসে পড়বে, আদেশে পড়বে। বোঝা গেছে? বা তুমি নিয়মিত পড়াশোনা করবে, এভাবে বললে তখন সেটা কি হবে, অনুজ্ঞাবাচক বাক্যের ভিতরে ক্যাটাগরিতে পড়বে। তো এখন দেখো যে ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত ইচ্ছাসূচক বাক্য বলতে ওই বাক্যগুলোকে বুঝি যেগুলো আসলে আমাদের কি কোনো ধরনের দোয়া, আশীর্বাদ, বদদোয়া অথবা অভিশাপ, এগুলো বোঝাবে যখন, তখন সেটা হবে কি ইচ্ছাসূচক বাক্য। যেমন ধরো, আল্লাহ তোমার মঙ্গল করুন, জীবনে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, এগুলো হচ্ছে কি সবগুলোই ইচ্ছাসূচক বাক্য, তাই না? তাহলে এই যে যে ইচ্ছাসূচক বাক্যগুলো আমরা এখান থেকে খুব সহজেই চিনতে পারি। তো দেখো এখানে, আমাদের তোমার জীবনে মঙ্গল হোক, এগুলো সবগুলোই কি দোয়া বা আশীর্বাদ বোঝাচ্ছে। এছাড়াও আমরা অনেক সময় বলি না, তুই মর, হ্যাঁ, তুই গাড়ির তলে পর, তোর মাথায় ঠাডা পড়ুক, হ্যাঁ, এরকম করে অনেক সময় আমরা অভিশাপও দিয়ে থাকি, তুই ধ্বংস হয়ে যা। এগুলো আমাদের ইচ্ছাসূচক বাক্যের ভিতরে ক্যাটাগরিতে পড়বে। তো এখানে আবার কি করেছে, কিছু কিছু বইতে আশীর্বাদ সূচক বাক্য, অভিশাপ সূচক বাক্য, এরকম করে আবার আলাদা আলাদা ক্যাটাগরি করেছে। কোনো দরকার নাই, আমরা ইচ্ছাসূচক বাক্যের ভিতরে সেটা কি চলে আসবে।
তো তোমরা যারা যারা ক্লাস করতেছো এখানে, তোমাদের ক্লাস কেমন লাগতেছে আমাকে একটু জানাবে, এবং কোনো প্রবলেম ফেস করে থাকলে সেটাও কি আমাকে জানাবে। হ্যাঁ। আহ, এরপর ইচ্ছাসূচক বাক্যের পরে কি থাকে? বিস্ময় সূচক বাক্য। বিস্ময় সূচক বাক্য এগুলো আমরা পরিবর্তন পরে শিখবো। ওকে। বিস্ময় সূচক বাক্য কেমন? দেখো, যে সেখানে বিস্ময় প্রকাশ পাবে, অবশ্যই কি প্রকাশ পাবে? বিস্ময় প্রকাশ পাবে। সেই বিস্ময়টা, সেটা হতে পারে আনন্দের, হ্যাঁ, সেটা হতে পারে দুঃখের, সেটা হতে পারে ভয়, হ্যাঁ, সেটা হতে পারে আশ্চর্যজনক কিছু। এরকম যেগুলো হচ্ছে সেগুলো আমার সবগুলো বিস্ময়সূচক বাক্যের ভিতরে পড়ে। কেমন? যেমন কি সুন্দর দেশ, হ্যাঁ, অথবা আহ, সে কি সাহস দেখালো, ওকে, কি বিশাল পাহাড়, কি সুন্দর পাখি, এগুলো সবগুলো হচ্ছে আমার বিস্ময়সূচক শব্দের ক্যাটাগরিতে পড়ে। তো এবং আরো আছে, যেমন মনে করো, আহারে, তার জীবনে কি দুঃখ, হুম, হুররে, আমরা জিতে গেছি, হ্যাঁ, বাহ কি সুন্দর পাখি, এগুলো সব কিছু কি বিস্ময়সূচক বাক্যের ক্যাটাগরিতে পড়ে। তাহলে আমরা বিস্ময়সূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, অনুজ্ঞা, প্রশ্নবোধক, প্রস্তিবাদ এবং বিবৃতিমূলক, এভাবে পাঁচটা ক্যাটাগরির বাক্যগুলো আমরা চিনে নিয়েছি। এখন আমরা করব কি, বাক্য রূপান্তর শিখব। প্রথমে আমরা শিখব সরল থেকে বাক্য রূপান্তর। তাহলে দেখো, আমরা সরল বাক্য কি? যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য, একটিমাত্র বিধেয় থাকে তাকে বলা হয় সরল বাক্য। যেমন উদাহরণগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছি, এগুলো একটু দেখে নাও। ওকে। তাহলে এরপরে দেখো, আমরা মিশ্র বাক্য, জটিল বাক্য কি এগুলো দেখেছি, যৌগিক বাক্য কি দেখেছি। হ্যাঁ, এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলার মতো করতে হবে। এখন আমরা প্রথমে আলোচনা করব সরল থেকে জটিল বাক্যে কিভাবে আমরা বাক্য রূপান্তর করব। সরল থেকে জটিল বাক্যে রূপান্তরের প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের যখনই জটিল বাক্যে রূপান্তর করতে যাব, জটিল বাক্যে আমাদের কি থাকবে? খণ্ড বাক্য থাকবে। জটিল বাক্যে আমাদের কি থাকবে? খণ্ড বাক্য থাকবে। এবং সেটাকে প্রধান খণ্ড বাক্যে সাপেক্ষ সর্বনাম যোগ করতে হবে, এবং আশ্রিত খণ্ড বাক্যে নিত্য সম্বন্ধীয় অব্যয় যোগ করতে হবে। তোমাদের এটা যদি মনে না থাকে, তোমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে যখনই তোমাকে বলবে যে কি জটিল বাক্যে রূপান্তর করো, সরি, তোমাকে যখনই বলবে যে কি জটিল বাক্যে রূপান্তর করো, তখনই তুমি সেই বাক্যটাতে এই কথাগুলো প্রয়োগ করার চেষ্টা করবা। যিনি, তিনি, যে, কে, যেখানে, সেখানে, যারা, তারা, হ্যাঁ, এই যে যদি, তবে, হ্যাঁ, এরকম করে যে শব্দগুলো আছে, সেই সাপেক্ষ সর্বনাম এগুলো তোমাদের কি কি ব্যবহার করতে হবে। তোমাকে জাস্ট চিন্তা করতে হবে, আমি এই সাপেক্ষ সম্বন্ধীয়, নিত্য সম্বন্ধীয় অব্যয় বা সাপেক্ষ সর্বনামগুলো ব্যবহার করে এই বাক্যটাকে কিভাবে চেঞ্জ করব। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, হ্যাঁ, এখানে আমি করেছি যিনি ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, তাহলে যিনি, তিনি সাপেক্ষ সর্বনাম। আমি এটা অন্যভাবেও কি করতে পারি না? যেমন আমি বললাম যে ভিক্ষুক, হ্যাঁ, তাকে, আমি যদি কি নিত্য সম্বন্ধীয় অব্যয় একটা কি তৈরি করছি, তাকে, তাকে ভিক্ষা দাও, তাহলে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। এভাবে করে আমি কি করলাম? সহজেই সরল থেকে জটিল বাক্যে রূপান্তর করেছি। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে, আমাকে জটিল করতে বলছে, আমাকে যখনই বাক্যটাকে জটিল করতে বলা হয়েছে,
তখনই যেন আমি এই যিনি তিনি যে সে যেখানে সেখানে যারা তারা যদি তবে এই জাতীয় শব্দগুলো ওই বাক্যে ঢুকালে কোনটা খাটে সেটা আমাকে একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে, এবং যেটা খাটে সেটা খাটানোর জন্য তার সাথে কিছু কাটছাঁট করতে হলে আমি সেই কাটছাঁটটা করব। এভাবে আমার সহজেই জটিল বাক্যে আমি বাক্য রূপান্তর করে ফেলতে পারবো। তুমি যদি রুলস মেনে করতে যাও জীবনেও করতে পারবে না, তোমাকে এমনিতে আগে শিখে ফেলতে হবে। এরপরে থাকে কি সরল থেকে জটিল বাক্যে আরেকটা উদাহরণ দেখো। মেঘ করলে বৃষ্টি হয়। তো যখন মেঘ হয় তখন বৃষ্টি হয়। তা জাস্ট আমি এই যে মেঘ করলে এটা একটা সরল বাক্য, মেঘ করলে বৃষ্টি হয়, এটা একটা সরল বাক্য। আর এখান থেকে করেছি যখন মেঘ হয় তখন বৃষ্টি হয়, এই যে যখন আর তখন আমি কি ব্যবহার করে বাক্যটাকে চেঞ্জ করে ফেলছি। এখানে আমাদের বাক্য রূপান্তরে একটা জিনিস মনে রাখতে হবে, বাক্য রূপান্তরে কিন্তু কোনোভাবেই মূল অর্থ চেঞ্জ করা যাবে না। তো তোমাদের যদি এর ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নগুলো জানাও কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে কমেন্ট করেছে আর তুমি নতুন করে কেউ করে নাই, রোশনি, রোজি প্রেজেন্ট স্যার, বাকিরা এখনো আসে নাই। তো তোমাদেরকে একটা অফার দিছিলাম আমি, অফারের কথা মনে আছে? তোমরা কি ক্লাসে গিয়ে আজকে বলছিলা তোমাদের বন্ধুদেরকে? তোমাদের জন্য একটা বিশেষ অফার আছে। অফারটা কি আমি বলি। বিশেষ অফার, সেই অফারটা হচ্ছে তোমরা তোমাদের ক্লাসের বন্ধুদেরকে আমার এই অনলাইন ক্লাস সম্পর্কে বলবে, এবং তোমাদের রেফারেন্সে যদি কেউ এই অনলাইন ক্লাসে ভর্তি হয়, যতজন ভর্তি হবে ততজনের জন্য তোমরা 50 টাকা করে তোমাদের একটা মোবাইল নাম্বারে একটা কি পাবে, মোবাইল রিচার্জ পাবে। ওকে, মোবাইল রিচার্জ পাবে। তুমি যদি 2 জন ভর্তি করাও তাহলে পাবে 100 টাকা। তুমি যদি 10 জন ভর্তি করাইতে পারো তাহলে পাবে 500 টাকা। আর তুমি যদি 100 জন ভর্তি করাইতে পারো তাহলে তুমি পাবে 5,000 টাকা। ওকে, তো এখন তোমরা চিন্তা করে দেখো তোমরা তোমাদের বন্ধুদেরকে রেফার করবে কিনা, বন্ধুদেরকে কনভিন্স করবে কিনা। বন্ধুদেরকে বলো, হ্যাঁ, যে এরকম বাংলা ক্লাস অনলাইনে পড়ানো হচ্ছে, একবার ভর্তি হলে অ্যাডমিশন পর্যন্ত এটা একদম ফ্রি। কোর্স ফি মাত্র কত, 500 টাকা। কোর্স ফি কত আমাদের, মাত্র 500 টাকা। তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এখানে অ্যাড হইতে বলো, ক্লাসে বলো। অনলাইনে একবার অ্যাড হলে একদম কি ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমরা এখানে ক্লাস করতে পারবে। আর যেগুলো ক্লাসগুলো মিস গেছে সেই ক্লাসগুলো গ্রুপে দেয়া আছে, এগুলো আবার রিপিট করা হবে। যেগুলো ক্লাস মিস গেছে সেগুলো আবার রিপিট করা হবে, সিলেবাস আবার কমপ্লিট করা হবে, পুরো সিলেবাস একবার শেষ হলে আবার প্রথম থেকে আবার শুরু করো, শুরু করা হবে। তো তাই এরা যেন মিস না করে এই অফারটা। তো সবাই বলবে তো, কমেন্ট করো দেখি কে কে বলবে। তো যারা যারা ভর্তি হতে চায় তাদেরকে বলবো আমার এই নাম্বারে যোগাযোগ করার জন্য, 01715681586। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করার জন্য, এবং তারা ভর্তির সময় যেন তোমাদের কথা বলে, যে স্যার আমি মনে করো বললো যে কি, স্যার আমি রোশনির বন্ধু বা বান্ধবী, হ্যাঁ, অথবা নাফিসা তোমার বন্ধু বা বান্ধবী, আমি নাফিসার ক্লাসমেট, এরকম করে বললে আমি বাকিটা বুঝে নিব। ওকে, তাহলে এটা গেল আমাদের অফারের কথা, এখন আসা পড়াশোনার কথায় আসি। তো সরল থেকে জটিলের আরেকটা উদাহরণ আমরা দেখি এখন। পরিশ্রমীরা সুখী হয়। তাহলে দেখো আমরা একটু চিন্তা করি, আমরা এখানে দুইটা জিনিস লাগাইছি, যারা পরিশ্রমী তারা কি সুখী হয়। তো যারা পরিশ্রমী তারা কি হয়, সুখী হয়। জাস্ট এই যে যারা এবং তারা লাগিয়েছি, যারা এবং তারাটা ব্যবহার করেছি, যারা যারা এবং তারা ব্যবহার করার কারণে হ্যাঁ, নাফিসা আলম, জি স্যার, নীলুফার আক্তার, জি স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ। তো যারা পরিশ্রমী তারা সুখী হয়, এভাবে করে আমরা কি
সহজে যারা এবং তারা এই দুইটা সাপেক্ষ সর্বনাম লাগিয়ে বা অ্যাড করে দিয়ে আমরা বাক্যটাকে পরিবর্তন করে নিতে পারি। জাস্ট আমার এই যে এই যারা এবং তারা ব্যবহার করার জন্য আমাকে কি করতে হয়েছে, এই যে পরিশ্রমীরা, এই কথাটা রাটা বাদ দিতে হয়েছে, তাই না? তো আমি আমি জাস্ট এটা আমার সামঞ্জস্য করার জন্য যারা পরিশ্রমী তারা সুখী হয়, পরিশ্রমীরা এই রা কথাটাকে বাদ দিতে হয়েছে, জাস্ট এতটুকুই। তুমি এটা আপনি নিজেই বুঝতে পারবে। এরপর আসে আমাদের সরল থেকে যৌগিক বাক্য। আমরা সরল থেকে এতক্ষণ জিজ্ঞাসা করে আমরা করেছি কি জটিল। সরল থেকে যৌগিক করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে কিছু নিয়ম আছে। হ্যাঁ, নিয়মগুলো দেখো কি বলেছে। প্রথমে, কর্তা ও সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে। সমাপিকা ক্রিয়া কাকে বলে? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে বাক্যের শেষে যেটা দ্বারা, যেই ক্রিয়াপদটা দ্বারা আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়। যেমন, মা রান্না করছে, মা রান্না করছে, এই যে করছে ক্রিয়াপদ, এটা দ্বারা আমার কি হচ্ছে, বাক্যের একটা সমাপ্তি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো আমার এই যে কর্তা এবং সমাপিকা ক্রিয়া, বা এখানে আমার বাক্যটাতে কর্তাকে মা, সমাপিকা ক্রিয়াকে করছে, এই জিনিসটা অপরিবর্তিত থাকবে। আর সমাপিকা ক্রিয়াকে সম্প্রসারিত করে প্রধান খণ্ড বাক্যে পরিণত করতে হবে। ওকে। এবং বিভিন্ন অব্যয় যুক্ত করে নিতে হবে, এবং আর, কিংবা, তথাপি ইত্যাদি। এখন এই যে যে রান্না করছে, রান্না করছে এতটুকুতে আমি কিভাবে বইটা ইয়ে করতে পারি, চেঞ্জ করতে পারি, যিনি আমার মা, তিনি আমার মা এবং তিনি রান্না করছেন। ওকে। তো এভাবে করে আমরা কি সহজে সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। আরো কিছু উদাহরণ দিয়ে আমরা দেখি। তিনি আমাকে বইটি দিয়ে বাজারে গেলেন, তিনি আমাকে বইটি দিলেন। দেখো, আমার এই যে বাজারে গেলেন অংশটা কিন্তু কি অপরিবর্তিত আছে, বাজারে গেলেন অংশটা অপরিবর্তিত আছে। আর এই যে যে দিয়ে, এটা কি অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াপদটা দ্বারা আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। সেই অসমাপিকা ক্রিয়াটাকে আমি কি করেছি, সমাপিকায় কনভার্ট করেছি। কোন ক্রিয়াতে করেছি? সমাপিকা। সমাপিকা ক্রিয়াতে কনভার্ট করেছি। তারপর এখানে একটা সংযোজক অব্যয় এবং যুক্ত করেছি। তোমার এত কিছু যদি না বুঝো, তোমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তুমি যখনই যৌগিক বাক্যে রূপান্তর করবে, যে কোনো বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে আমাকে বিভিন্ন যে সংযোজক অব্যয়গুলো আছে, এবং, ও, আর, কিংবা, অথবা, তথাপি, এগুলো একটা এখানে কি করতে হবে, ইনপুট দিতে হবে। এই ইনপুট দেওয়ার কারণে আমার পুরো বাক্যের বাকি যা যা অংশ আছে সেগুলো আমাকে চেঞ্জ করতে হবে। বুঝে গেছে? এটা আমার মাথায় রাখলেই আমি যে কোনো বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারবো। প্রথমে করতে হবে কি, তোমাকে একটা বাক্যটা দেখে কি ধরনের সংযোজক অব্যয় আমি এখানে ইনপুট দিতে পারি, পুট করতে পারি, বা ঢুকিয়ে দিতে পারি, হ্যাঁ, সেটা আমাকে বুঝতে হবে। বুঝে তারপর বাক্যের বাকি অংশগুলো আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো তিনি আমাকে বইটি দিয়ে বাজারে গেলেন, এই বাক্যটাতে তিনি আমাকে বইটি দিলেন এবং, এবংটাকে আমি ব্যবহার করেছি, এবং বাজারে গেলেন। এই যে এভাবে সহজে আমি সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর করে ফেলতে পেরেছি। আর একটা উদাহরণ দেখো, যে সত্য কথা না বলে বিপদে পড়েছি। সত্য কথা না বলে কি বিপদে পড়েছি। যেমন ধরো, তোমাদেরকে কি কথা ওখানে ইকো হচ্ছে কোনো?
ওকে, এখন যেটা আছে সেটা হলো সত্য কথা না বলে বিপদে পড়েছি। তাহলে আমাকে এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি এখানে সংযোজক অব্যয় আহ কোনটা দিতে পারি। হ্যাঁ, সত্য কথা বলিনি, আমি এখানে বাক্যটা রূপান্তর করেছি এভাবে, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। আমাকে এখানে প্রথমে চিন্তা করতে হবে যে কি এখানে তাই ছাড়া আর কোনো শব্দ ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে তাই আমাকে এখানে কি করতে হয়েছে দেখো, সত্য কথা না বলে, না বলে কথাটাকে পরিণত করতে হয়েছে কিসে, বলিনি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। দেখছো এই অংশটা কিন্তু আমার ঠিকই রাখা হয়েছে। ওকে, বা এইভাবে আমরা লিখতে পারি সত্য কথা বলিনি এ কারণে বিপদে পড়েছি। আমি যে শুধুমাত্র সংযোজক অব্যয় ব্যবহার করব তা না, এখানে আমরা অনুসর্গ বা অন্য কোনো শব্দাংশ ব্যবহার, অন্য কোনো শব্দ কি ব্যবহার করতে পারি। এভাবে আরেকটা উদাহরণ দেখো, সরল থেকে যৌগিক বাক্য। তার বয়স হলেও বুদ্ধি হয়নি। তার, এই যে বুদ্ধি হয়নি অংশটা আমি ঠিক রাখছি, তার বয়স হলেও অংশটা আমার চেঞ্জ করতে হবে, এই অংশটা আমাকে চেঞ্জ করতে হবে। এখানে বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নাই, তাহলে কথাটা আমাকে কিন্তু আনতে হবে। ওকে, কিন্তু মানে বিপরীত অর্থ বোঝাতে আমাদের এরকম ব্যবহার করা হয়। তার বয়স হলেও, তাহলে তার বয়স হলেও কিন্তু বুদ্ধি হয়নি, তাহলে হলেও কথাটাকে বাদ করে আমাদের কি হয়েছে লিখতে হবে, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। জাস্ট এই কিন্তুটাকে আমার এখানে ব্যবহার করার জন্য বাক্যের বাকি অংশগুলোকে কিভাবে কি চেঞ্জ করতে হবে এটা আমি নিজেই চিন্তা করলে বুঝতে পারবো, এটা কমন সেন্সের ব্যাপার। এখন আসো যৌগিক বাক্য থেকে আমাকে কি করতে হবে, মিশ্র বাক্যে রূপান্তর করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু মিস করে গেছি, আমি সেটা একটু বলি। এই যে যে আমরা এখানে আহ সরল থেকে জটিল করেছি, তো একইভাবে যখন আমরা জটিল থেকে সরল করতে যাব, হ্যাঁ, তখন আমাকে করতে হবে কি, এই যে সাপেক্ষ সর্বনাম যেগুলো আছে, যারা, তারা, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এগুলো বাদ দিয়ে দিয়ে আমার বাক্যটা কিভাবে হতে পারে সেটা আমাকে চিন্তা করতে হবে। ওকে, যেমন ধরো এই যে এখানে মেঘ করলে বৃষ্টি হয়, তো যখন, তখন এই কথাটা বাদ দিয়ে মেঘ হয় বৃষ্টি হয়, তাহলে মেঘ করলে বৃষ্টি হয় বা মেঘ হলে বৃষ্টি হয়, এভাবে করে আমাকে বাক্যটা কি কনফার্ম করতে হবে। তো এই জিনিসগুলো আমি যখন দেখ মানে রিভার্স চিন্তা করব, বিপরীতমুখী ভাবে চিন্তা চিন্তা করব, তখন আমাকে সেটা চলে আসবে। আবার যখন আমাকে সরল থেকে যৌগিক করতে বলা হইলো, তো যৌগিক করলাম। এখন দেখো যৌগিক থেকে যদি সরল করতে বলে, তাহলে আমাকে এই যে যে একটা সংযোজক অব্যয় এবং আছে, এবংটা বাদ দিয়ে বাক্যটা আমি কিভাবে লিখতে পারি সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমার সেটা কি হচ্ছে, সহজে আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো, সত্য কথা না বলে বিপদে পড়েছি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, তাহলে আমাকে এখানে তাই বাদ দিয়ে চিন্তা করলে কিভাবে লিখতে হবে সেটা আমরা বুঝে যাব। তো এখন হচ্ছে যে যৌগিক থেকে আমাকে যখনই কি করতে বলছে, যৌগিক থেকে সরল করতে হবে বা মিশ্র বাক্যে, যৌগিক থেকে মিশ্র বাক্য, আমাকে যখনই কোনো মিশ্র বাক্যে, যেই বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে বলা হোক না কেন, তোমাকে চিন্তা করতে হবে যে এই বাক্যটাকে আমি যিনি, তিনি, যারা, তারা, যে, সে ইত্যাদি, যদিও, তথাপি, তবুও ইত্যাদি কি সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ অব্যয় কি ব্যবহার করতে হবে। যেহেতু সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটা হচ্ছে যে কি যৌগিক বাক্য, এই যে তাই, এটা একটা সংযোজক অব্যয়। তাহলে এখানে আমাকে ওই যে সাপেক্ষ সর্বনাম নিয়ে আসছে কি দেখো, যেহেতু সত্য কথা বলিনি সেহেতু কি বিপদে পড়েছি। ওকে, বা এই জন্য এভাবে আমাদের কি সহজে সাপেক্ষ সর্বনাম বা এগুলো ব্যবহার করে আমরা করতে পারি। যেমন আরেকটা উদাহরণ দেখো, দোষ স্বীকার করো তোমাকে কোনো শাস্তি দেব না, এখানে কিন্তু আমার সংযোজক অব্যয় লেখে নাই, কমা দিয়ে ব্যবহারটা করেছে। হ্যাঁ, আমি এখানে লিখতে পারতাম এভাবে, দোষ স্বীকার করো তাহলে, বা হ্যাঁ তাহলে তোমাকে শাস্তি দেব না যদি, তাহলে আমি এখানে কি নিয়ে আসছি দেখো, মিশ্র বাক্য, এই মিশ্র বাক্যে রূপান্তর করার জন্য যদি নিয়ে আসছি, যদি দোষ স্বীকার করো তবে, যদির জন্য তবে ব্যবহার করছে। বিপদ এবং দুঃখ একই সময়ে আসে, তাহলে দেখো যখন নিয়ে আসছি, যখন বিপদ আসে তখন দুঃখ আসে।
তো এভাবে আমরা খুব সহজে যৌগিক থেকে জটিল বাক্যে বা মিশ্র বাক্যে রূপান্তর করতে পারি। যেমন তিনি খুব গরিব কিন্তু তার সততা প্রশংসনীয়। যদিও তিনি খুব গরিব তথাপি, এই যে যদিও তথাপি নিয়ে আসছি, এই কারণে বাক্যটা পরিবর্তন হয়ে গেছে। এখন তোমাদের একটা বাড়ি কাজ দিব, সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে তো তোমাদের নেক্সট ক্লাস, আগামী শনিবার। তো তোমরা এখানে করবে কি, 2023 থেকে 2025 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে, হ্যাঁ, তোমাদের সব বোর্ড প্রশ্ন থেকে এই মানে এই গুনে গুনে 10টা বাক্য, ওকে, যে কোনো 10টা বাক্য গঠন অনুযায়ী তাদের রূপান্তর করে আমার গ্রুপে, এই গ্রুপে পোস্ট করবে, ফেসবুক গ্রুপে পোস্ট করবে। যদি 10টা পারো 10টা, 10টার বেশি পারলে 10টার বেশি, বোর্ড প্রশ্নগুলো থেকে। আচ্ছা, এখন আসো আমরা আলোচনা করব কিভাবে জটিল থেকে, আমরা তো শিখলাম যে যৌগিক থেকে মিশ্র বাক্য কিভাবে শিখতে হবে, মিশ্র বাক্য থেকে আবার যখন আমরা যৌগিক বাক্যে নিব তখন আমাদের একই সিস্টেম। এই যদিও, তথাপি, যদিও, জয়ে, সে, এগুলো আমার বাদ দিয়ে দিতে হবে এবং একটা সংযোজক অব্যয় এখানে ঢুকাতে হবে। তাহলে আমার সেটা সহজেই কি মিশ্র থেকে আবার কি যৌগিক বাক্যে রূপান্তর হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব কিভাবে অস্তিবাচক থেকে নেতিবাচকে রূপান্তর করা যায়। দেখো এখানে, 1 মিনিট, একটা ফোন আসছে। ওকে, তো এখন দেখো আমাদের এইখানে আমরা এর আগে অস্তিবাচক নেতিবাচক বাক্য আলোচনা করেছি। এখন কিভাবে আমাকে অস্তিবাচক থেকে নেতিবাচক বা নেতিবাচক থেকে অস্তিবাচকে রূপান্তর, এটা পরীক্ষায় একটা আসবেই, সেটা কিভাবে করব। দেখো আমাকে প্রথমে বাক্যটা বলতে দেখি, ছেলেটি ভালো। যখনই এরকম দিবে, আমার এখানে যে বিশেষণ যেটা আছে, বিশেষণ ভালো, এটা কি একটা বিশেষণ, সেই বিশেষণের একটা বিপরীত বিশেষণ দিতে হবে এবং তার সাথে একটা নাবাচক শব্দ ব্যবহার করতে হবে, তাহলে আমার সহজেই নেতিবাচকে পরিণত হয়ে যাবে। যেমন ছেলেটি ভালো, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ছেলেটি ভালো বিপরীত কি খারাপ, খারাপ না বা খারাপ নয়, এভাবে অনেক কিছুই আমরা লিখতে পারি। হ্যালো। ওকে, তারপর দেখো মেয়েটি অলস নয়, তাহলে অলসের, অলসের বিপরীত কি কর্মঠ, ঠিক আছে। আমি যখন এভাবে নেতিবাচক থেকে অস্তিবাচকে নিব তখন আমাকে এই নাটা বাদ দিতে হবে আগে। নাটা বাদ দিয়ে এই যে বিশেষণ যেটা আছে সেই বিশেষণটার বিপরীত বিশেষণ দিতে হবে। এখন তুমি যদি বলো যে মেয়েটি অলস নয়, সেটা নাটা বাদ দিলাম আমি, তাহলে মেয়েটি অলস, তাহলে কথা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তোমাকে করতে হবে কি, এই অলসের বিপরীত কি কর্মঠ, ওইটা ব্যবহার করতে হবে। যেমন মেয়েটি অলস নয়, মেয়েটি কর্মঠ। আমার বাবা একজন সৎ মানুষ, এই বাক্যটাকে যদি আমি নেতিবাচক বাক্যে রূপান্তর করি তাহলে কিভাবে করব, তাহলে হবে কি সৎ মানুষের সতের বিপরীত কি অসৎ, আমাকে অসৎ আনতে হবে। হ্যাঁ,
আহ, তারপরে এখানে একটা কি ব্যবহার করতে হবে, এই যে না জাতীয় কিছু একটা ব্যবহার করতে হবে নেতিবাচক করতে গেলে। তাহলে আমার কি হবে, আমার বাবা একজন অসৎ মানুষ নয়। হ্যাঁ, বা আমার বাবা অসৎ মানুষ নয়, এভাবে লেখা যায়। তা আমাদের দেশটা অসুন্দর নয়, তাহলে নয় নেতিবাচক। আমাকে এটা অস্তিবাচক করতে গেলে প্রথমে নয় বাদ দিতে হবে। এবং এই যে অসুন্দর, অসুন্দরের বিপরীত কি? সুন্দর। ঠিক আছে, আমাদের দেশটা সুন্দর। এভাবে তাহলে আমি খুব সহজেই অস্তিবাচক থেকে নেতিবাচকে রূপান্তর করতে পারবো। তো তোমরা যদি কোনো কিছু কনফিউশন থাকে কমেন্টসে জানাও। হ্যাঁ, কমেন্টসে জানালে তোমাদেরকে আমি সেভাবে ইয়ে করতে পারবো। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে জানাও। ওকে, তাহলে অস্তিবাচক থেকে নেতিবাচক গেল। এরপরে হচ্ছে আমার প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কিভাবে রূপান্তর করব, যে কোনো একটা বাক্যকে আমি প্রশ্নবোধক বাক্যে কিভাবে রূপান্তর করব সেটি দেখো। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমি যখনই প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব, তখন আমাকে এখানে একটা করস্বীকার কি, এতে খেয়াল রাখতে হবে। এখানে প্রশ্নবোধক শব্দে সবসময় আমাকে একটা করস্বীকার কি আনতে হবে। যে এখানে আমার এতে দেখো, এই যে করস্বীকার কি এখানে আমি ব্যবহার করেছি, করস্বীকার কি। এই করস্বীকার কিটা তোমাকে সবসময় ব্যবহার করতে হবে। আমি যখনই যে কোনো বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে গেলে খেয়াল করো, আমাকে ক রস্বীকার কি ব্যবহার করতে হবে। আমাদের দুই কি এর কিন্তু পার্থক্য আছে। আমাদের বাংলাতে দুইটা কি আছে, একটা ক রস্বীকার কি আর একটা ক দীর্ঘিকার কি। কেমন? ক রস্বীকার কি হচ্ছে যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেয়, সেটা ক রস্বীকার কি। তুমি কি স্কুলে যাবে, তুমি কি ভাত খেয়েছো, তুমি কি আজ ফ্রি আছো, এগুলো হচ্ছে ক রস্বীকার কি এর দিয়ে প্রশ্ন আমি করব। কিন্তু তুমি কি দিয়ে ভাত খেয়েছো, হ্যাঁ তুমি তোমার বাবার নাম কি, হ্যাঁ তোমার নাম কি, এগুলো হচ্ছে ক দীর্ঘইকার কি। আমাদের বাক্য রূপান্তরে যখনই প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে বলবে, তখনই আমাকে মাথায় রাখতে হবে যে এখানে আমার একটা কর স্বীকার কি আনতে হবে। কি আনতে হবে? কর স্বীকারের কি আনতে হবে। যেমন ধরো, আমরা এই 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 যে এর আগে যে বাক্যগুলো আলোচনা করেছি, ছেলেটি ভালো। হ্যাঁ, ছেলেটি ভালো এই বাক্যটাকে যদি আমি তোমার ইয়েতে নিতে চাই, প্রশ্নবোধক বাক্যে নিতে চাই, তখন আমাকে করতে হবে কি, প্রথমে এটা দেখতে হবে যে এই বাক্যটাতে, আমি একটু এটা ক্লিয়ার করে নেই। ওকে, ছেলেটি ভালো এই বাক্যটাকে আমাকে কি করতে হবে, ধরো প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমে করব কি, এর সাথে একটা না লাগাবো। ছেলেটি ভালো না মানে নেতিবাচক ইয়ে করে পুরো অর্থ চেঞ্জ করে দিব। হ্যাঁ, এবং একটা পরস্বীকারের কি আমাকে এখানে অ্যাড করতে হবে। সেটা মনে করে আমি এভাবে লিখলাম, ছেলেটি কি ভালো না, এবং শেষে প্রশ্নবোধক বাক্য এভাবে দিয়ে দিব। বুঝে গেছে? মেয়েটি অলস নয়। আর যদি না থাকে, নেগেটিভ কিছু থাকে, তাহলে আমাকে নেগেটিভটা বাদ দিয়ে পুরো উল্টা একটা অর্থ প্রকাশ করবে এরকম একটা বাক্য পরিণত করতে হবে। তাহলে মেয়েটি অলস নয়, মেয়েটি অলস নয় বাদ দিয়ে দিলে মেয়েটি অলস। এখানে তারপর আমি কি একটা করস্বীকার কি ব্যবহার করব, মেয়েটি কি অলস, এবং শেষে একটা প্রশ্নবোধক বাক্য দিব, চিহ্ন দিব। আমার বাবা একজন সৎ মানুষ, এটা অস্তিবাচক বাক্য। হ্যাঁ, এখানে আমাকে একটা নয় জাতীয় কিছু আনতে হবে, তাহলে আমি দিলাম নয়। আমার বাবা একজন সৎ মানুষ নয়, প্রশ্নবোধক, এবং একটা কি দিতে হবে, আমার বাবা কি একজন সৎ মানুষ নয়। আমাদের দেশটা অসুন্দর নয়, নয় বাদ দিতে হবে। আমাদের দেশটা কি অসুন্দর। বুঝে গেছে? যখনই নেতিবাচক থাকবে ওখানে নাটা বাদ দিয়ে দিতে হবে। আর যখনই অস্তিবাচকে থাকবে তখনই সেখানে একটা না জাতীয় কিছু অ্যাড করতে হবে, এবং কর স্বীকারে কি অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমার প্রশ্নবোধক বাক্য তৈরি করার নিয়ম। আমাদের সবসময় মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে সব সময়, সব সময় কর স্বীকারে কি। আমরা কিছু আগামী ক্লাসে শুধুমাত্র এই এই বাক্য রূপান্তর নিয়ে প্র্যাকটিস করব।
তোমরা সরাসরি খাতা কলম নিয়ে বসবে, আমি তোমাদেরকে একটা 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 করে বাক্য মোটামুটি 20-30টা বাক্য রূপান্তর করা শিখালে তোমরা একদম হাতে কলমে শিখে যাবে, এবং পরীক্ষার হলে আর জীবনে কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তো এই গেল আমাদের প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের পরে আসে অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক মানে কি? আদেশ, নির্দেশ, উপদেশ, এটা যখন বোঝায় তখন। তো এখন আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা সাধারণত যখন কাউকে আদেশ উপদেশ দেই, করো, ধরো, পড়ো, এরকম করে বলি, তাই না? হ্যাঁ। তাহলে এখন দেখো, এইভাবে যখন কোনো বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে বলা হবে, হ্যাঁ, তখন তুমি কিভাবে রূপান্তর করবে? ধরো তোমাকে বলা হলো দেশকে সকলের ভালোবাসা উচিত। দেশকে সকলের ভালোবাসা উচিত, এটা একটা তোমার বিবৃতিমূলক বাক্য দিছে। এখন বললো তো তোমাকে এটাকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তুমি কিভাবে করবা? দেশ, সকলে দেশকে ভালোবাসো, বা দেশকে সকলে ভালোবাসো, এই যে উচিত ঠুচিত এগুলা বাদ দিয়ে দিব, তখন আমার কি হবে? ভালোবাসো, ওই যে ও জাতীয় একটা নিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, করো, ধরো, হ্যাঁ, মারো, হ্যাঁ, তো দৌড়াও, করাও, বা এরকম করে আমরা যখন বলি, তখন সেটাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। তাহলে দেখো তো, আমি আরেকটা বাক্য দিই, যে যেমন এই বাক্যটাকে তোমরা করো, তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, এই বাক্যটাকে তোমরা রূপান্তর করো অনুজ্ঞাবাচক বাক্যে, তাহলে কি হবে? তোমাকে নিয়মিত পড়- পড়তে হবে, বা তোমার নিয়মিত, বা কি, তুমি নিয়মিত পড়াশোনা করো, এই বাক্যটা রূপান্তর করলে কি হবে? তুমি নিয়মিত পড়াশোনা করো। ওকে, বা নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করো, এভাবে করে আমার কি হবে? অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর হয়ে যাবে। এরপরে আসে আমাদের ইচ্ছাসূচক বাক্য। হ্যাঁ, এই ইচ্ছাসূচক বাক্যটাকে বিবৃতিমূলক, মনে করো আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা তো একটা ইচ্ছাসূচক বাক্য। এখানে তোমাকে কি করতে হবে? এই এই বাক্যটা বিবৃতিমূলক বাক্য হিসেবে দিলে এভাবে দিত, আর তোমার জীবনে আল্লাহর মঙ্গল আশা করছি। ঠিক আছে, তোমার জীবনে আল্লাহ মঙ্গল আশা করছি, বা আল্লাহ তোমার জীবনে মঙ্গল আমি সেই আশা করছি, তাহলে এটা কি হবে? আল্লাহ তোমার মঙ্গল করুন। হ্যাঁ, তুমি জীবনে অনেক বড় হও, এটাকে আমার যদি ইয়ে করা হয়েছে, এভাবে করে আমরা মানে যখনই তাকে কোন একটা বাক্য, দোয়া বা আশীর্বাদ হিসেবে আমরা বলবো, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে ইচ্ছাসূচক বাক্য। যেমন ধর একটা বাক্য আমি বলি, তোমার এইচএসসি পরীক্ষা পরীক্ষায় A+ রেজাল্ট আশা করছি। তোমার এইচএসসি পরীক্ষায় A+ রেজাল্ট আশা করছি, এই বাক্যটাকে তুমি যদি ইচ্ছাসূচক বাক্যে রূপান্তর করো কিভাবে হবে? এভাবে লিখবা যে তুমি কি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় A+ পাও। হ্যাঁ, আমরা এভাবে বাক্যটাকে বলবো, তুমি এইচএসসি পরীক্ষায় A+ পাও। হ্যাঁ, বা তুমি জীবনে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, এই যে এভাবে করে আমরা ইচ্ছাসূচক বাক্যে সহজে কি করতে পারি? রূপান্তর করতে পারি। আমাদের বিস্ময়সূচক বাক্যে যখন আমরা জানি যে দুঃখ, আনন্দ, ভয় ইত্যাদি প্রকাশ পাবে, এখানে আমাদের সবসময় ক দীর্ঘইকার কি ব্যবহার করতে হবে? আমরা প্রশ্নসূচক বাক্যে ব্যবহার করেছিলাম কি? কর ও স্বীকার কি। কিন্তু আমাদের এই বিস্ময়সূচক বাক্যে যখনই রূপান্তর করব, তখন সেখানে লিখতে হবে ক দীর্ঘইকার কি। যেমন বান্দর বান অনেক সুন্দর, আচ্ছা, বান্দরবানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, এটা একটা বিবৃতিমূলক বাক্য, তাই না? এই বাক্যটাকে যদি তোমার বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে হয়, হ্যাঁ, তাহলে কিভাবে কি লিখবা?
বান্দরবানের কি সুন্দর দৃশ্য। জাস্ট আমি এদিক কয় দীর্ঘিকার কিটা ব্যবহার করে পরিবর্তন করে বলবো। বা বান্দরবানের পাহাড়গুলো অনেক বড়, এটাকে আমি যদি বিশেষসূচক বাক্যে রূপান্তর করি, বান্দরবানে কি পাহাড়। হ্যাঁ, বান্দরবানে কি পাহাড়। বুঝে গেছে? বা মনে করো একটা সুন্দর পাখি দেখলে, তাই না? আমরা এখানে বললাম যে পাখিটি অনেক সুন্দর। ঠিক আছে, পাখিটি অনেক সুন্দর। তাহলে এই বাক্যটাকে রূপান্তর করে আমরা কিভাবে লিখতে পারি? কি সুন্দর পাখি, কি সুন্দর পাখি। দেখো, জাস্ট একটা কয় দীর্ঘিকার কি ব্যবহার করেছি। এভাবে আমরা বিশ্বসূচক বাক্যে রূপান্তর করে ফেলতে পারি। আমাকে মনে রাখতে হবে যে বিশ্বসূচক বাক্যে যখন আমি রূপান্তর করব, তখন আমি এখানে ক দীর্ঘিকার কি ব্যবহার করব। তোমাদের মনে হয়তো বা একটা প্রশ্ন আসতে পারে যে ক দীর্ঘিকার কি, এটা তো একটা প্রশ্নবাচক শব্দ না। ক দীর্ঘিকার কি আবার বিশেষণ হিসেবেও ব্যবহার হতে পারে। আমরা এটা বাংলা বানানের নিয়মে আলোচনা করেছিলাম। ক দীর্ঘিকার কি কি হতে পারে, বিশেষণ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাই এখানে এগুলো এসেছে সবগুলোই কি বিশেষণ হিসেবে। ওকে, তাহলে আজকে আমরা মোটামুটি এতটুকু আলোচনা করলাম। আজকে আলোচনা করলাম আমরা বাক্যের গঠন অনুযায়ী প্রকারভেদ গুলো কেমন কি ইত্যাদি আলোচনা করেছি, এবং পাশাপাশি আলোচনা করেছি যে আমরা কিভাবে বাক্য রূপান্তর করব, তাই না? এগুলো জাস্ট আজকে আমি তোমাদেরকে কিছু থিওরি আলোচনা করলাম। তোমাদের এখন বাড়ি কাজ হবে, আমি তোমাদেরকে একটা পিডিএফ নোট দিব, সেই পিডিএফ নোটটা ভালো করে পড়বে, পারলে প্রিন্ট আউট করে একটা ফাইলে রেখে দিবে, ওটা এখান থেকে পড়লে ভালো হবে আশা করি। আর পাশাপাশি কিছু পিডিএফ নোট দিব বিগত বছরগুলোতে ভার্সিটি বা বোর্ড কোশ্চেনে কিরকম প্রশ্ন এসেছে, এমসিকিউ প্রশ্নগুলো কেমন এসেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, সেগুলো তোমরা একটু পিডিএফ ফাইল থেকে পড়ে নিবা। ওইটা আবার প্রিন্ট আউট করতে যেও না, আমি যেটা প্রিন্ট আউট করতে বলবো সেটাই প্রিন্ট আউট করবে। ওকে, আর বাকিটা তোমরা জাস্ট এমনি পিডিএফ থেকে পড়ে নিবে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তাহলে আজকে এতটুকুই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আগামী, ইনশাল্লাহ আগামী শনিবার সন্ধ্যা 7:30টায়। আর তোমাদেরকে যে অফারের কথা বললাম, হ্যাঁ, সেই অফারের কথা বন্ধুদেরকে, বান্ধবীদেরকে, ক্লাসমেটদেরকে বলতে ভুলবে না। ওকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।